ধরো তোমার বয়স 14 বছর, তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো। হঠাৎ একজন পুলিশ এসে তোমার ব্যাগ চেক করতে চাইলো। ব্যাগ থেকে তোমারই টিফিনে বেঁচে যাওয়া পাউরুটি দেখিয়ে বলল তুমি ওটা চুরি করেছো। তারপরে তোমাকে যাচ্ছে তাইভাবে গালাগালি দিতে শুরু করলো এবং উলঙ্গ করে মারধর করলো। এরপরে তোমাকে বলা হলো তুমি যদি মেনে নাও যে হ্যাঁ আমি এটা চুরি করেছি, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমিও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিলে। এইবারে তোমাকে অজানা এক ট্রাকে চাপিয়ে এমন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো যেখান থেকে তোমার আর বাড়ি ফেরা হলো না। শুনতে অবাক লাগছে তাই না? এও আবার সম্ভব নাকি? কিন্তু যদি বলি সাউথ কোরিয়াতে কয়েক বছর আগে পর্যন্ত লাখ লাখ মানুষের সাথে এমনটা হয়েছিল। ব্রাদার্স হোম সাউথ কোরিয়াতে থাকা এমন এক নরক যেখানে হাজার হাজার মানুষের সাথে অমানবিক অত্যাচার করা হয়েছিল। স্কুইড গেমসের জন্য আজ এই নামটা আমরা অনেকেই জানি। কেউ কেউ বলে স্কুইড গেমস এই ব্রাদার্স হোম থেকে ইন্সপায়ার্ড, কিন্তু আসল সত্যিটা জানলে বুঝতে পারবে যে স্কুইড গেমসের ফিকশনের থেকে আরও কতটা ভয়ঙ্কর ছিল এই ব্রাদার্স হোমের রিয়ালিটি। সোশ্যাল মিডিয়াতে এই কয়েকটা ছবি অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে ব্রাদার্স হোমের ছবি, এবং এখান থেকেই নাকি স্কুইড গেমস ইন্সপায়ার্ড। কিন্তু এই ছবিগুলো এআই জেনারেটেড। রিয়ালিটিতে ব্রাদার্স হোম কোনো অ্যাস্থেটিক্যালি বিউটিফুল ফিল্ম সেট ছিল না। তাহলে আসল সত্যিটা কি? ঘটনা শুরু হয় 1950 সালে কোরিয়ান যুদ্ধের পরে, যেখানে সাউথ কোরিয়ার বহু মানুষ মারা যান, ঘরচ্যুত হন এবং নিজের পরিবারের থেকে আলাদা হয়ে যান। ফলে বহু মানুষের ঠিকানা হয় রাস্তা। কারোর বাড়ি নেই, কেউ ভিখারি, আবার কেউ অনাথ। সাউথ কোরিয়ান সরকারের কাছে এই মানুষগুলো ছিল জাস্ট জঞ্জালের মতো। সেই চিন্তা থেকেই সরকার উদ্যোগ নেয় সমাজকে পরিষ্কার করার। তারা এই সব মানুষদের ধরে নিয়ে যায় ডিটেনশন এবং ওয়েলফেয়ার সেন্টারে। এই সেন্টারগুলি তৈরি হয়েছিল যাতে এই মানুষগুলি আলাদা থাকতে পারে, যাতে সমাজের পরিবেশ এবং দেশের সম্মান কোনোটাই নষ্ট না হয়। সরকার এটাকে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস অ্যাক্ট বলে চালাতো। এই আইনের অধীনে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে পুলিশের দল গঠন করা হয়, যাদের কাজ ছিল এই ধরনের মানুষদের ধরে নিয়ে ওই ডিটেনশন সেন্টারগুলিতে পৌঁছে দেওয়া। কিন্তু পুলিশের কাছে এটা জানার কোনো অপশন ছিল না যে কে আসলেই গৃহহীন বা আসলেই অনাথ বা কে এমনি রাস্তায় বেরিয়েছে। আবার সরকার থেকে প্রত্যেকটা মানুষকে ডিটেনশন সেন্টারে পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে একটা টাকা দেওয়া হতো। তাই পুলিশরা শুধুমাত্র টাকা ইনকামের জন্য যেখান থেকে যাকে খুশি তুলে ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিত। কখনো কখনো পুলিশ রাস্তায় কোনো বাচ্চাকে একা হাঁটতে দেখলেই তুলে নিয়ে চলে যেত। যাচাইও করতো না তার বাড়িতে কেউ আছে কি নেই। সরকারের নির্দেশ ছিল যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে 1 বছরের মধ্যেই ছেড়ে দিতে হবে। কিন্তু বাস্তবে এটা কোনোদিনই হয়নি, যার জন্য হাজার হাজার পরিবার ভেঙে যায়। সাউথ কোরিয়াতে এরকম 36টি সেন্টার ছিল যেগুলো চলতো সরকারের টাকায়। এদের মধ্যে সব থেকে বড় এবং কুখ্যাত ছিল বুসানে অবস্থিত ব্রাদার্স হোম। শুরুতে নাম ছিল ব্রাদার্স অরফানেজ, কিন্তু 1970-এর দিকে নাম পাল্টে রাখা হয় ব্রাদার্স হোম, যেখানে শুধুমাত্র অনাথরাই না, গৃহহীন প্রাপ্তবয়স্কদেরও বন্দী করা হতো। এই সেন্টারের ডিরেক্টর পার্ক ইন ইয়োন বলতো এখানে যারা থাকে তাদের শিক্ষা এবং কল্যাণের দায়িত্ব সে তার ঘাড়ে নিয়েছে। কিন্তু বাস্তবটা ছিল পুরোপুরি আলাদা। এতটাই আলাদা যে এই ব্রাদার্স হোমকে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা হয়। ব্রাদার্স হোমের বন্দীরা বাইরের সমাজ থেকে পুরোপুরি আলাদা থাকতো এবং তাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হতো। প্রত্যেকটা গ্রুপের একটা করে গ্রুপ কমান্ডার থাকতো, যে নিজেই হতো একজন বন্দী। দ্য ক্লাসিক ডিভাইড অ্যান্ড রুল। এই গ্রুপ কমান্ডারদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হতো, যার ফলে তারা ইন্ডিভিজুয়ালি পরিণত হতো এক একজন শোষকে। প্রত্যেকটা গ্রুপকে তাদের জেন্ডার, বয়স এবং ফিজিক্যাল কন্ডিশনের উপর বেস করে ভাগ করা হতো। তারপর তাদেরকে সেই অনুযায়ী কাজ দেওয়া হতো। পুরো সিস্টেমটা একটা আর্মি ক্যাম্পের মতো চলতো। কিন্তু পার্থক্য ছিল এটাই যে ব্রাদার্স হোমের বন্দীরা কৃতদাসের মতো কাজ করত তাদের করাপ্ট লিডারদের জন্য, এবং এই বন্দীদের সাথে যে অমানবিক অত্যাচারটা করা হতো সেটা শুনলে গা শিউরে উঠবে। শুরুতেই বলেছিলাম যে এখানে একা রাস্তায় কোনো বাচ্চাকে দেখলেই তুলে নেওয়া হতো। সেই রকমই একজন বাচ্চা ছিলেন 14 বছর বয়সী চৈ সং উং, যিনি এই ব্রাদার্স হোম থেকে প্রাণে বেঁচে ফিরে এসেছিলেন। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে ধরা হয়। তার ব্যাগ থেকে পাওয়া পাউরুটি দেখিয়ে তাকে চোর বলা হয়। 학교에서 주는 거를 먹고 먹다 남은 거 가방에 넣어놨다라고 하니까 거짓말하지 마 하더만은 그때부터 টর্চার করা হয় এবং লাইটার দিয়ে তার জেনিটালস পুড়িয়ে দেওয়া হয়। 고통스러워서 제가 훔치면 훔쳤다고 이야기하면 집에 보내준다라는 말에 훔쳤다고 이야기를 했어요। পুলিশ তাকে অনাথ ঘোষণা করে এবং তার 10 বছরের ভাইয়ের সাথে তাকে পাঠিয়ে দেয় সাক্ষাৎ নরক
ব্রাদার্স হোমে। জয়কে সেখানে প্রথম দিনই ঠান্ডা বরফ জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হয়। তারপরে সে রাত্রেবেলায় কাঁপছে দেখার পরেও কোনো ব্ল্যাঙ্কেট দেওয়া হয় না। এখানেই শেষ না, সেই রাতে গ্রুপ কমান্ডারও এসে তার উপর শারীরিক নির্যাতন চালায়। একটা 14 বছরের ছেলে যে রোজ মার খেত, শারীরিকভাবে নির্যাতিত হতো এবং মানুষজনদের চোখের সামনে মারা যেতে দেখত। একবার একজন তার গ্রুপ কমান্ডারকে জাস্ট প্রশ্ন করেছিল যে তাকে কেন বন্দি করে রাখা হয়েছে, এবং শুধুমাত্র সেই প্রশ্নটার জন্য তাকে একটা ব্ল্যাঙ্কেটে মুড়ে ততক্ষণ পর্যন্ত পেটানো হয় যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। ব্রাদার্স হোমে এই শারীরিক নির্যাতন এবং হত্যা রেগুলার রুটিন ছিল। এখান থেকে পালানোর সব রাস্তা ছিল বন্ধ। যদি কেউ বা কারা পালানোর প্ল্যান করত, তাহলে তাদের মধ্যে থেকেই কোনো একজন গিয়ে জানিয়ে দিত লিডারকে, যাতে তাকে একটু কম শাস্তি দেওয়া হয়। সবার চোখ এড়িয়ে যদি কেউ পালানোর চেষ্টাও করত, তাও তার পক্ষে পালানো ছিল অসম্ভব, কারণ পুরো জায়গাটা ছিল 7 মিটারের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। একমাত্র পালানোর সুযোগ আসত যখন কাঠ কাটতে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে কেউ পালাতে না পারলেও এই ব্রাদার্স হোমের সত্যিটা এখান থেকেই মানুষের চোখের সামনে আসে। 1980 সাল নাগাদ এই ব্রাদার্স হোমে যা হচ্ছিল তার গুজব ছড়াতে শুরু করে। প্রথমে কেউ সেটাকে পাত্তা না দিলেও 7 বছর পরে তা রূপান্তরিত হয় তদন্তে। 1987 সালে একজন স্থানীয় হান্টার বুসান ডিস্ট্রিক্ট প্রসিকিউটরদের একটা টিপ দেন। তিনি বলেন পাহাড়ে কয়েকজন কাঠ কাটার কাজ করছে, যাদেরকে দেখে বন্দির মতো মনে হচ্ছে, এবং তাদেরকে প্রহরীরা লাঠি দিয়ে মারধর করছে। এই ইনফরমেশনটা আসার পরেই তদন্ত শুরু হয়। ইনভেস্টিগেশনের ফার্স্ট স্টেপ ছিল সেই শিকারীর বলা কাঠ কাটার জায়গাটাকে আইডেন্টিফাই করা, এবং তদন্ত করে দেখা যায় যে সেই জায়গায় সবকিছুই হচ্ছিল ব্রাদার হোমের ডিরেক্টর পার্ক ইং ইউনের আদেশে। গুজব আগে থেকেই ছিল, এবং এই ব্যাপারটা আরো দৃঢ় হয়ে যায় যে ওই কাঠ কাটুরেরা হয়তো ব্রাদার্স হোমেরই বন্দী। এই সন্দেহের বশে সেখানকার 100 জন বন্দির ইন্টারভিউ নেওয়া হয়, এবং তাদের কথা শুনে তদন্তকারীরা স্তব্ধ হয়ে যায়। তারা জানতে পারেন যে 12 বছরে 40,000-এরও বেশি মানুষ সেখানে বন্দী ছিলেন, এবং শুধুমাত্র 1986 সালে 4,000-এরও বেশি মানুষকে সেখানে জোর করে ধরে আনা হয়। সরকার থেকে যে টাকা আসতো তার বেশিরভাগটাই যেত ডিরেক্টরের কাছে। অসহায় মানুষদের কল্যাণ এবং চিকিৎসার জন্য যে টাকা আসতো তা দিয়ে কেনা হতো ড্রাগস, যাতে বন্দীদের কন্ট্রোলে রাখা যায়। তদন্তে পার্কিং ইউনের লকার থেকে পাওয়া যায় 2 বিলিয়ন ওয়ানের ব্যাংক রিসিপ্ট। শুধু আর্থিক দুর্নীতিই না, তার অফিসে একটা টর্চার রুমও ছিল যেখানে বন্দীদের টর্চার করত সে নিজেই। ব্রাদার্স হোমে মোট 551টি মৃত্যুর খবর পাওয়া যায়, যার মধ্যে অন্তত 40টা করেছিল সে নিজের হাতে। আর যখন এই তদন্ত চলছিল তখন এমন একটা ঘটনা ঘটে যা আগে কোনোদিনও ঘটেনি। একসাথে 30 জন বন্দী সেখান থেকে পালিয়ে যান। এই পালানোর মাধ্যমেই সারা বিশ্বের সামনে আসে যে ব্রাদার্স হোমে অ্যাকচুয়ালি কি চলছিল। সাধারণ মানুষ রাগে ফেটে পড়ে। পার্ক ইউনিয়নের তুলনা করা হয় হিটলারের সাথে। সরকার ব্রাদার্স হোম বন্ধ করে দেয় এবং সেখানকার বন্দীদের মুক্ত করে দেওয়া হয় স্বাভাবিক সমাজে। কিন্তু আদৌ কি তারা স্বাভাবিক সমাজে ফেরত আসতে পেরেছিলেন? কিছু মানুষকে তো সমাজ মেনেই নেয়নি। যখন জানতে পারতো তারা ব্রাদার্স হোম থেকে এসেছে, তাদেরকে ভয় পেত এবং ঘৃণা করত। অনেক ক্ষেত্রে তো পরিবারের লোকই মুখ ফিরিয়ে নিয়েছে। এই রিজেকশন থেকে বহু মানুষ ট্রমা, ডিপ্রেশনের শিকার হন, ভর্তি হন হসপিটালে। অনেকে তো সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেন। একবার ভাবো, সারা জীবন এই মানুষগুলো যে স্বাধীনতার কথা ভেবেছিল সেটা পেয়ে যাওয়ার পরেও অনেকের মনে হয় যে এই জীবনটা রাখার থেকে না রাখাই ভালো। কিন্তু এই দুঃস্বপ্নের পরেও কিছু মানুষ ছিলেন যারা সাহস এবং সংকল্পের সাথে দাঁড়িয়েছিলেন। চৈ সং উং এবং হাং জং সাং তারা ঠিক করেছিলেন যে ততক্ষণ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত পুরো সত্যিটা সামনে আসছে। এই লড়াইয়ের ফলে 2022 সালে সরকার আবার নতুন করে একটা ইনভেস্টিগেশন শুরু করে এবং আরো ভয়ঙ্কর তথ্য সামনে আসে। নতুন ইনভেস্টিগেশনে মৃত্যুর সংখ্যা 551 থেকে বেড়ে হয় 657। জানা যায় ব্রাদার্স হোম ছিল একটা মানব পাচার কেন্দ্র। এখানে অল্প বয়সী বাচ্চাদেরকে বিদেশে বিক্রি করে দেওয়া হতো এবং যারা মারা যেতেন তাদের শরীরকেও হসপিটালে বিক্রি করে দেওয়া হতো, এবং এই মৃত্যুগুলোর কোনো রেকর্ড রাখা হতো না। অর্থাৎ সংখ্যাটা হয়তো 657 থেকে আরো অনেক বেশি। এত কিছু শোনার পর নিশ্চয়ই মনে হচ্ছে যে যার নির্দেশে এত কিছু হলো সেই পার্ক ইন ইউন নিশ্চয়ই কঠোর শাস্তি পেয়েছে। আর এটাই এই ঘটনার সব থেকে ট্র্যাজিক পার্ট। পার্ক ইন ইউনের কাছে ছিল প্রচুর টাকা
এবং পলিটিক্যাল কানেকশন। তাই তার বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতিরই অভিযোগ আনা হলো। যে মানুষটা হিটলারের মতো হাজার হাজার মানুষের উপরে এতটা অত্যাচার করলো, তার শাস্তি হয়েছিল মাত্র 2.5 বছরের জেল। এই 2.5 বছর জেল খাটার পর সে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসে এবং 2016 সালে 70 বছর বয়সে মারা যায়। কিন্তু ব্রাদার্স হোমে মূল যে অপরাধগুলো হয়েছিল তার কোনো বিচারই হয়নি। তাই সোশ্যাল মিডিয়াতে ব্রাদার্স হোমকে স্কুইড গেমসের সাথে তুলনা করতে দেখলে একটু অদ্ভুতই লাগে। কারণ স্কুইড গেমসের প্লেয়াররা জানতো তারা কোথায় যাচ্ছে এবং তাদের কাছে অপশনও ছিল বেরিয়ে আসার। হ্যাঁ, তাদের সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে রাখা হয়েছিল, কিন্তু তারা চাইলেই বেরিয়ে আসতে পারত। কিন্তু ব্রাদার্স হোমে মানুষদের কোনো ইচ্ছে বা পছন্দ ছিল না। তাদের জীবনে না ছিল কোনো প্রাইজ মানি, না ছিল কোনো রাউন্ড, ছিল শুধু বেঁচে থাকার লড়াই। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ড্রামা ছিল না, এটা ছিল তোমার আমার মতো হাজার হাজার সাধারণ মানুষের ট্র্যাজেডি। তাই অ্যাটলিস্ট আমরা যেটা করতে পারি যে রিউমার্স না ছড়িয়ে আসল সত্যিটা মানুষের সামনে নিয়ে আসতে পারি। আর আমি এই ভিডিওতে সেই চেষ্টাই করলাম। এরকম সত্যি ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের ডাইরেক্টলি সাপোর্ট করতে চাও তাহলে আমাদের মেম্বারশিপ নিতে পারো। সেখানে নতুন নতুন ব্লগস এবং বিটিএস কন্টেন্ট আসতে চলেছে। সবাই খুব ভালো থেকো। টাটা।